দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সবাইকে সম্পাদকীয়তে। আজকের বিষয় কার্গো বন্ধে অশনি সংকেত রপ্তানিতে, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক এবং কলামিস্ট। মাঝখানে আছেন তৌফিক ইসলাম খান, রিসার্চ ফেলো সিপিডি, এবং ওই প্রান্তে আছেন মোহাম্মদ হাতেম, সাবেক প্রধান সহসভাপতি বিকেএমই এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশনেরও প্রথম ভাইস প্রেসিডেন্ট তিনি। তবে আলোচনা শুরু আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি তদন্তে সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ার। অভ্যন্তরীণ সহায়তা ছাড়া এত বড় অঙ্কের অর্থের লেনদেন অসম্ভব বলছেন বিশ্লেষকরা। কার্গো বিমান চলাচলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ইউরোপের সবজি বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে জানালেন মন্ত্রী। বকেয়া চাওয়ায় রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের গুলিতে কেবল অপারেটর আহত, অভিযুক্ত বংশাল থানার এএসআই শামীম আটক, মামলা দায়ের। ভারতের দেশের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ হবে 14 মার্চ, রায় ঘোষণার 2-3 মাসের মধ্যে। এবং ধর্মশালা অবশেষে মাঠে গেল বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ। টস হেরে ব্যাট করছে টাইগাররা, খেলা হবে 12 ওভারে। আমরা এখন যেটা গত কয়েকদিন ধরে যেটা আমাদের উপরে একটা প্রভাব বিস্তার করছে সেটা হলো কার্গো পরিবহন নিয়ে। গত বছরের ডিসেম্বরের দিকে মানে শেষ দিকে অস্ট্রেলিয়া আমাদের এখান থেকে সরাসরি কোনো কার্গো বিমানের কোনো মালামাল নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে গত মঙ্গলবার যুক্তরাজ্য আমাদের বিমানবন্দর থেকে বিমানের কার্গো সরাসরি যে ফ্লাইটগুলো লন্ডনে আছে কার্গো নিয়ে সেটা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, যারা রপ্তানি করেন তারা বলছেন যে এতে আমরা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছি। বিশেষ করে যারা শাকসবজি করেন তারা আরো বেশি ঝুঁকিতে পড়েছে, কারণ ওদের এই পণ্যতে বেশি দিন থাকে না। পাশাপাশি ইমেজের ব্যাপারটা, দেশের ইমেজের ব্যাপারটাও কিন্তু এর মধ্যে জড়িত হয়ে গেছে। এক্ষেত্রে তাদের অভিযোগ হচ্ছে বিমানবন্দরের মালামাল নেওয়া এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের আপত্তি আছে এবং তাদের অবজারভেশন আছে। এক্ষেত্রে আপনার এটা কোন জায়গায় আছে? আপনাকে অনেক ধন্যবাদ। তাদের যে আপত্তি বা অবজারভেশন, তারা কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে আমাদের সরকারের কাছে দিয়েছেন। সেই দিয়েছেন যেটা ব্রিটিশ এভিয়েশন এক্সপার্ট টিম এসেছিলেন, তারা অবজার্ভ করেছেন এবং তাদের রিপোর্টটি দিয়েছেন সরকারের কাছে। তা প্রায় সপ্তাহ 2 আগে হবে। তো সেখানে তারা অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। সেখানে এই কার্গো হ্যান্ডেলিং, প্যাসেঞ্জারদের চেকিং অ্যান্ড স্ক্রিনিং, এই সমস্ত কিছু মিলে অনেকগুলো অবজারভেশন আছে। এবং তারা 31 মার্চ পর্যন্ত আর একটা ডেডলাইনও দিয়েছেন যে এর মধ্যে তারা যদি আরো ফার্দার ইমপ্রুভমেন্ট না দেখে তাহলে আমাদের যে প্যাসেঞ্জার ফ্লাইট আছে সেগুলো হয়তো পরবর্তীতে কি করা যায় সেটা। সুতরাং একটা ঝুঁকি যেটা আপনি বলেছেন 2 দিকের, একটা হলো দেশের ভাবমূর্তি, আর একটা হলো আমাদের ব্যবসা বাণিজ্যের বিরাট একটা ঝুঁকি। তবে যেমন এই বিষয়টি নিরাপত্তার বিষয়ে যে বাস্তবতা, সেটা যেমন আমাদের বিমানবন্দরের যে বিষয়গুলি আছে সেখানে আমাদের ঘাটতি আছে, আবার সারা বিশ্বব্যাপী নিরাপত্তার যে একটা পরিস্থিতি সেটাও একটি বাস্তবতাটা প্রেক্ষাপট কিন্তু আছে। সুতরাং এই নিরাপত্তার প্রেক্ষাপট এবং ব্রিটিশ এভিয়েশন এক্সপার্ট টিম যেগুলো দিয়েছে এটা কিন্তু বাস্তবতা ঠিক আছে। এটিকে আমরা রোল আউট করে দিয়ে এর সমাধান করতে পারবো না। তবে একই সময়ে কিন্তু আমাদের আরেকটা দিক আমার বাংলাদেশের যে নাগরিক হিসাবে সেটি আসে, সেটা হলো দেখেন 19 ডিসেম্বর অস্ট্রেলিয়া এই মানে নিষেধাজ্ঞা দিয়েছেন, এখন ইউকে দিলেন। গতকাল বোধ হয়, যেটা আমার মনে পড়ে, আমাদের যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি আমাদের ফরেন সেক্রেটারির সাথে দেখা করেছেন
এবং দেখা করার পরে এই বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দিয়েই নাকি ওনার কাছে উত্থাপন করেছেন, যেটা পত্রিকায় এইভাবে আসে। গতকালকে একটা সংবাদে তো আপনি নিশ্চয়ই খেয়াল করার কথা, সেটি হলো আমাদের বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমদ একটি কথা বলেছেন যে আমি কিয়ামত পর্যন্ত যদি আমরা এই শর্ত পূরণ করতে থাকি, আমরা বোধহয় সেই শর্ত আর কোনোদিন পূরণ হবে না। এই কথার মধ্যে কিন্তু অনেক কিছু আমরা অনুমান করতে পারি। সুতরাং অবশ্যই আমাদের বিমানবন্দরে আমাদের ঘাটতি আছে, আমরা তো এই দেশের নাগরিক, আমরাও যা আশা করি ঘাটতি আছে। এবং যে অবজারভেশন গুলো ব্রিটিশ এভিয়েশন এক্সপার্ট দিছে সেটা শতভাগের সাথে আমি একমত নই। তারা যেভাবে বলেছেন যে 75% নন কমপ্লায়েন্স আর মাত্র 25% কমপ্লায়েন্স করে, এটি আমি একমত নই। তবে আমাদের ঘাটতি আছে, যে সমস্ত এরিয়াগুলো আছে ঘাটতি আছে। তবে সেই যে কথাটি আমি বললাম, যা নিরাপত্তার একটা দিক আছে, এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা ঘটনার পরম্পরা যদি দেখি বিগত বছর বা দিন, এবং গত বছরের সেপ্টেম্বর বিদেশি হত্যাকাণ্ড হওয়ার পরে যে ঘটনা ধরে এই যে তারপরে অস্ট্রেলিয়া, তারপরে আপনার ইউকে, এই অস্ট্রেলিয়া, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একই অক্ষে অবস্থান করছে। আপনার ভূ রাজনৈতিক যে সমীকরণ আছে, বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই পশ্চিমা বিশ্বে যে ভূ রাজনৈতিক যে সমীকরণ, তারা কিন্তু একই অক্ষে অবস্থান করছে। আপনি জানেন যে অস্ট্রেলিয়া নতুন করে সামরিক ঘাঁটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার বড় কারণ আছে। আমরা কিন্তু সেই অঞ্চলের ভিতরে আমাদের দেশটি অবস্থিত, এবং এখানে কিন্তু একটি বিষয় আছে। সুতরাং আমরা কিন্তু কোনো কিছু রোল আউট করে দিতে পারছি না যে এখানে নিরাপত্তার দিকটি অবশ্যই আছে। এর সাথে এই সুযোগে তাদের এই যে ভূ রাজনৈতিক যে সমীকরণ আছে, চিন্তা ভাবনা এর পিছনে কাজ করছে কিনা সেটিও কিন্তু আমি একেবারে উড়িয়ে দেব না। কারণ আমি সেই জায়গাটাও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে এইটি কাজ করে থাকলেও থাকতে পারে। তার কারণটি কেন বলছি, আমি অবশ্যই বলছি যে আমাদের এয়ারপোর্টের সিকিউরিটির ল্যাপসেস আছে। বিশেষ করে আমরা নিজেরা দেখেছি যে তারা কিন্তু যে অবজারভেশন দিচ্ছে, প্রধান অবজারভেশন করছে তাদের আমাদের যারা এখানে ম্যান পাওয়ার নিয়োজিত আছে তাদের যে দক্ষতা, তাদের যে সিরিয়াসনেস, তাদের যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, তাদের যে সুপারভিশন, তাদের যে দায়বদ্ধতা, এটিতে তারা সিরিয়াস ল্যাকিং দেখেছেন। এবং এটির সাথে কিন্তু আমরা খুব দ্বিমত পোষণ করার সুযোগ নেই। কিন্তু আমাদের যে অন্যান্য যে স্ক্রিনিং বা টেকনোলজিক্যাল যে বিষয়াদি আছে, সেটা কিন্তু একেবারে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে টেকনোলজি বিষয়টি। হ্যাঁ, কিন্তু এখানে যারা সেই টেকনোলজি তো আর ইটসেলফ কোনো কাজ করবে না, আসলে যারা এখানে সেটাকে হ্যান্ডেল করে তারা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা সেটাকে দক্ষ কিনা, তারা সেটাকে হ্যান্ডেল করতে পারে কিনা, এবং সেখানে কতটুকু সিরিয়াস আছে সেই বিষয়টি কিন্তু দেখার বিষয় আছে। সুতরাং আমরা যেমন এই একদিকে আমরা তারা দিয়েছেন, আমরা এটাকে পজিটিভলি নিয়ে এখান থেকে আমরা নিজেরা অ্যাসেসমেন্ট করে আমাদের কি করণীয় সেটি আমাদের জরুরি ভিত্তিতে দেখা দরকার। কারণ এটি যেমন আমাদের নিরাপত্তার বিষয়, আর এখানে যদি একটা নিরাপত্তা জনিত কোনো দুর্ঘটনা ঘটে, আমরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব, আমরা দেশের বাংলাদেশ হিসাবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি একজন নিরাপত্তা পর্যবেক্ষক হিসাবে আমি পশ্চিমা বিশ্বের যে অবজারভেশন, তার সাথে এটি বলতে চাই, আজকে বাংলাদেশে কিন্তু জঙ্গি সন্ত্রাসের তো একটা থ্রেটের প্রেক্ষাপটে তো তারা এটি করেছেন। তো যদি আপনি সারা বিশ্বে জঙ্গিদের প্রেক্ষাপট দেখেন, ইউএস বলেন, ইউকে বলেন, ইউরোপ বলেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশ কিন্তু জঙ্গি দমনের একটা বলা যায় একটা সফলতা বা একটা মানে তারা একটা কার্যকর ভূমিকা নিতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশের পলিসি যে জিরো টলারেন্স, সেটাও কিন্তু তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশে এই পর্যন্ত ইউরোপে পেনিট্রেশন হয়েছে, আইএসের আমেরিকাতে পেনিট্রেশন হয়েছে, আপনার বিভিন্ন দেশ হয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের যেখানে নিরাপত্তা ব্যবস্থা ইন প্লেস আছে, অর্থাৎ অবস্থান করছে, সেই নিরাপত্তা বলয় ভেদ করে মানে ভেঙে দিয়ে এই বাংলাদেশের কোনো জঙ্গি তত্ত্ব কিন্তু সেখানে কোনো কিছু করতে পারে নেই। সুতরাং এটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। বাট সমস্যা আসলে এই ঘটনাটা খুব থেকে উৎপত্তি হলো অক্টোবর মাসে, যখন আপনার শারমিল শেখ থেকে রাশিয়ার একটা প্লেন আপনার এই যে সিনাই উপত্যকার আকাশে আপনার বিধ্বস্ত হলো। তখন সেখানে যেটা পাওয়া গেল সেটা হলো যে এই শারমিল শেখ এয়ারপোর্ট থেকেই আপনার স্ক্রিনের যে দুর্বলতা, সেখানে কোনো স্পায়োনেজ অথবা কোনো যোগসাজশ
সেটি আপনার এখানে কার্গোর ভিতরেই এক্সপ্লোসিভ ছিল এবং এক্সপ্লোসিভ থাকার কারণে এটা হয়। কিন্তু আপনি দেখেন এইটা ঘটনার পরে আপনার বিশ্বের 38টি বিমানবন্দর তারা চিহ্নিত করে, ব্রিটিশ যে 38টি বিমানবন্দর তাদের কাছে মনে হচ্ছে এখানে দুর্বলতা আছে এবং 20টি দেশে তারা কিন্তু সব জায়গায় অ্যাসেসমেন্ট করছে। এখনো কিন্তু আমার যেটা জানা আছে, আমি একেবারে আপডেট না হতে পারে, আমার যেটা জানা আছে কিন্তু এখনো অন্য কোনো এয়ারপোর্টে এখনো তারা এই ওইভাবে নিষিদ্ধ করেনি। সুতরাং এখানে যেমন আমাদের এই নিরাপত্তার দিকটি আছে, বাট এট দ্য সেম টাইম আমাদের যে ভূ রাজনৈতিক এবং সেখানেও এটা কাজ করেছে বলে আমার মনে হয়। কিন্তু আমাদের বাংলাদেশ হিসাবে ঠিক আছে, তারা তো তাদের নানা পরম্পরা আমরা দেখেছি, তারা হয়তো কোনো সুযোগের সন্ধানে থাকতে পারে, সুযোগ পেলে তারা সেখানে সেই সুযোগকে ব্যবহার করে তাদের বৃহত্তর কোনো যদি লক্ষ্য থাকে সেই লক্ষ্য অর্জন করবার জন্য পদক্ষেপ নিতে পারে, সেটা আমরা উড়িয়ে দিতে পারি না। সুতরাং আমাদের যেটা সেটি আমাদের ঠিক করা দরকার। আচ্ছা, অর্থনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যে সেক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি কি হবে? সমস্যা সবচেয়ে বড় হলো যে আমি বলবো যে রপ্তানির ক্ষেত্রে তো এমনিতে যুক্তরাজ্য আমাদের কিন্তু একটা বড় বাজার। আমাদের মোট যে $33 বিলিয়ন রপ্তানি আছে তার $3.2 বিলিয়ন হলো যুক্তরাজ্যে যায়। এবং যুক্তরাজ্য সত্যিকার অর্থে হলো শুধুমাত্র যুক্তরাজ্যের বাজারকে কেন্দ্র করে আমাদের রপ্তানি হয় না, কিছু কিছু আমরা জানি যে অন্যান্য ইউরোপিয়ান দেশেও আমরা যুক্তরাজ্যের ভেতর দিয়েই করি। এখন বড় অংশটাই তো আসলে আরএমজি প্যানোএমজি, এবং এটা আসলে বেশিরভাগটাই তো হচ্ছে হলো সি শিপমেন্ট। কিন্তু এয়ার শিপমেন্টের গুরুত্বটা দুটো জায়গায়, একটা হলো আমাদের এখান থেকে বড় একটা ফ্রোজেন ফুড এবং শাকসবজির যেটা আপনি বললেন যে সেই জায়গাগুলোতে আসলে পুরোটাই এয়ার শিপমেন্ট হয়। সেটার বড় ক্রেতাও কিন্তু আসলে বাঙালি কমিউনিটি। আমাদের একটা বড় একটা কমিউনিটি, মাইগ্রেন্ট কমিউনিটি আছে যুক্তরাজ্যের বাজারে, যারা আবার বড় আকারে আমাদের রেমিটেন্সও পাঠাচ্ছেন, তারাই বড় ক্রেতা। ফলে সেই দিক থেকে আমরা আসলে আমাদের দেশের লোকটাও হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে অন্যান্য আরএমজি এবং অন্যান্য যে ধরনের রপ্তানিগুলো আছে সেই রপ্তানিগুলোর ক্ষেত্রে যে স্যাম্পল পাঠানোর একটা ব্যাপার আছে, সেইটা খুব দ্রুত এয়ারের মাধ্যমে হয় এবং সেটা হলো একটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, আমাদেরকে অন্য কোথাও দিয়ে যেতে হবে। এর আগে অস্ট্রেলিয়াতেও যখন নিষেধাজ্ঞাটা অস্ট্রেলিয়াতে ওই সমস্যাটা দেখা তখন সেটাও হয়েছিল। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে অবশ্যই তৃতীয় আছে সেটা হলো যে আমরা অনেক সময় আছে বিভিন্ন আমাদের তো অবকাঠামোগত কিছু দুর্বলতা থাকে, রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক জরুরি শিপমেন্ট করতে হয়, ফলে রপ্তানিকারকে জরুরি শিপমেন্টটা এয়ারের মাধ্যমেই করেন। এখন বড় অংশটাই আসলে বাংলাদেশ বিমান দিয়ে হলে এটা সরাসরি যায়, যদিও বাংলাদেশ বিমানের ফেয়ার কিন্তু অনেক কম নয় অন্যান্য বিমানের থেকে। কিন্তু ফলে এইটা একটা বড় যেহেতু সরাসরি যায়, কাজে তার যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তো খুব দ্রুততার সঙ্গে যায়। ফলে আমার ধারণা যে সবচেয়ে বড় তো প্রথম পর্বে হলো যে বাংলাদেশ বিমানের একটা বড় ক্ষতি হবে, এটা হলো বড় কথা। দ্বিতীয় যেটা হবে সেটা হলো যে মূলত শাকসবজি বা যেটা আমরা বলি পচনশীল দ্রব্য, সেই পচনশীল দ্রব্যের রপ্তানির ক্ষেত্রে বড় সমস্যাটা হবে। আরএমজির যারা হয়তো কিছুটা স্যাম্পল পাঠাবেন তারা হয়তো অন্য কার্গো দিয়েও পাঠাতে পারবেন, এটা অনেক বড় ক্ষতি হয়তো হবে না। আর তার থেকে বড় ইস্যুটা আপনি যেটা বলছেন যে একটা সার্বিকভাবে এটা ভাবমূর্তির বিষয় কিনা। কারণ আপনি দেখেন যেটা বলছিলেন ডিসেম্বর জানুয়ারি মাসে যখন অস্ট্রেলিয়া এটা বন্ধ হলো তখন আমরা কিন্তু এটাকে খুব একটা গুরুত্ব দেই নাই। আর অস্ট্রেলিয়া আমাদের টোটাল এক্সপোর্ট আসলে খুবই নগণ্য, 1.8%, এটা নিয়ে অনেকেই আমরা মাথা ঘামাইনি হয়তো। যুক্তরাজ্যের ক্ষেত্রে কিন্তু তা না, আমাদের প্রায় টোটাল এক্সপোর্টের আমাদের প্রায় 10% মতো যুক্তরাজ্যে যায়। তো এখন সেই ক্ষেত্রে এটা একটা বড় ইম্প্যাক্ট করবে যদি আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এবং বাজার নষ্ট হয়। এবং সত্যিকার অর্থে এবার ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের প্রথম 8 মাসে যে প্রবৃদ্ধি আছে আর সেটা মাত্র আমি যেখানে যেটা দেখছি 6.5%, কিন্তু যুক্তরাজ্যের বাজারে আমরা প্রায় 22% মতো প্রবৃদ্ধি করেছি। ফলে এটা খুবই ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা বাজার। সেই দিক থেকে সার্বিকভাবে এই সমস্যাগুলো আমি দেখছি। যেটা মেজর শিকদার বলছিলেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। সেটা হলো যে আমাদের বিভিন্ন সময়ে যে প্রতিবন্ধকতাগুলো আসছে বা বিদেশি দাতাদের থেকে বলুন বা বায়ারদের থেকে বলুন যে ধরনের কমেন্টগুলো আসছে, অনেক ক্ষেত্রে আমরা এটাকে ইতিবাচকভাবে নিতে পারছি কিনা এটা নিয়ে একটা সংশয় থেকে যায়। আমরা একটা দোনমনো করতে থাকি যে এটা কি আমার দোষ খুঁজছেন তারা নাকি আসলে আমার দোষ আছে।
এইটা একটু আমাদের জন্য আসলে নেতিবাচক। মানে সামনের দিকে আমাদের জন্য সবসময় ভালো হলো যে যদি কেউ সমালোচনা করে থাকেন সেটাকে ইতিবাচক ভাবে নিয়ে আমাদের দুর্বলতাগুলোকে আমরা যেন মানে কাটিয়ে ওঠার জন্য আসলে কাজ করতে পারি। সেটা কিন্তু 2-3 মাসে যে সময়টা দিয়েছিল এবং যেটা শিকদার বললেন এবং আমরা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত খুব কার্যকর অগ্রগতি করতে পারি নাই। ফলে এখানে 2-3টি বিষয় হয়তো থাকবে। একটা থাকবে হলো কূটনৈতিক তৎপরতা থাকবে, মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স যেটা করবেন, কিন্তু বেসরকারি বিমানের যারা আছেন, বিমানের দায়িত্বে যারা আছেন সরাসরি বাংলাদেশ বিমানের, তাদের পাশাপাশি আবার বাণিজ্য মন্ত্রণালয় হয়তো তাদের মতো করে করবেন। ফলে একটা সমন্বিতভাবে এটা করা এবং সরকারের ভিতরে আমার মনে হয় যে এখন একটা মানে নাড়াচাড়া করা উচিত যে এই ধরনের সমস্যাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো। কারণ আজকে যেটা বিমানে হচ্ছে, কালকে যদি আমার কোনো কারণে সি শিপমেন্ট নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠায় তাহলে কিন্তু আমাদের একেবারে মানে সিরিয়াসলি আমাদের এটা চিন্তা করতে হবে। ফলে আমাদের বাংলাদেশে যেটা উনি বলছেন শক্তিমত্তার জায়গা হলো যে জঙ্গি তৎপরতা যে আমাদের এখানে একেবারে ছিল না তা তো না, আমরা কঠিন হয়তো সেটা দমন করতে পেরেছি এবং আপনি দেখবেন যে উনি যেটা বলছেন হয়তো কোনো ইনসিডেন্ট হয়নি কিন্তু রেগুলার বেসিসে আমরা দেখছি যে লোকজন গ্রেফতার হচ্ছেন, আমরা দেখছি যে অস্ত্র উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, সেই জায়গাগুলোতে কাজ হচ্ছে। বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে আমরা এক দেশ হিসেবে এতখানি রেসপন্সিবল যে আমাদের যদি কোনো ধরনের দুর্বলতা আমার চোখে পড়ে, আমাদের নিজেদের হোক বা বাইরের হোক, তাহলে আমরা সেটা দ্রুত সমাধান করতে পারি এবং সেভাবেই আমরা ইতিবাচক ভাবে এগিয়ে যাব। হাসান ভাই, আপনারা কিভাবে মানে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ যেটা আছে? অবশ্যই এতক্ষণ আমার পূর্ব দুইজন যে কথাগুলি বললেন আমি ওনাদের এই বক্তব্যের সাথে আমিও একমত। তবে এর সাথে আমি আর একটু সমস্যাগুলো কি বলবেন? নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাটা যদিও আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখি, বাট এখানে আমি বলবো যে এই জায়গাটা সত্যিকার অর্থে আমাদের এই নিরাপত্তার বিষয়ে আমাদের কিছুটা গাফিলতি এখানে রয়েছে। কারণ হচ্ছে আপনি দেখেন যে ঢাকা এয়ারপোর্টে কার্গো যে কমপ্লেক্সটা, এর সামনে খোলা জায়গার মধ্যে যেভাবে মালগুলি রাখা হয় এবং সেখানে লোকজন আসা যাওয়া করতেছে, সেখান থেকে একটা লোক উঠে দিবে না এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারিনি। এবং গত নভেম্বর থেকে হঠাৎ করে যেটা হলো, আগে যেটা হতো আমাদের সিএনএফ এজেন্টের লোকজন ওই ভিতরে গিয়ে আমাদের যে মালগুলি আরে আসতো এগুলি খুঁজে বের করে নিয়ে আসতো, এনে কাস্টমস করে আমাদের বের করে দিত। নভেম্বর থেকে হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ ওই সিএনএফ এর কোনো লোককে আর ভিতরে যেতে দেওয়া হলো না। কিন্তু তখন সিএনএফ এর লোক দিতে দেওয়া হলো না, কিন্তু বিকল্প তো একটা ব্যবস্থা করতে হবে, সেটা না করেই এই ঘটনাটা ঘটলো। ফলে কি হলো, দেখা গেল যে গত ডিসেম্বরের 13 তারিখে আমার একটা নভেম্বরের 13 তারিখে আমার একটা কনসাইনমেন্ট আসলো চায়না থেকে, একটা মাল আসলো। এই মালগুলো আবার আমার গার্মেন্টস এর সাথে এড করে 25 ডিসেম্বর আমার এটা শিপমেন্ট ছিল। তো ফাইনালি এই মালটা আমার জানুয়ারির 13 তারিখে গিয়ে আমি কিন্তু মালটা রিলিজ, মানে 1 মাস পরে আমি রিলিজ করতে পেরেছি। তো ফলে এই 1 মাসে কিন্তু মালটা খুঁজে পাই নাই। ওই বিমানের যে লোকজন, আমি নিজে পার্সোনালি কার্গো কমপ্লেক্সে গিয়েছি, সেখানে ম্যানেজারকে বলেছি, তারপরে ওনার লোক দিয়ে এটা বের করতে পারে নাই। অনেকদিন পরে যখন বের করতে পারছিল না তখন আমার ওই সিএনএফ এজেন্টের লোককে স্পেশালি অনুমতি দিয়ে তাকে ভিতরে পাঠানো হয় এবং সে খুঁজে বের করে প্রথমে 9টা কার্টুনের মধ্যে 6টা কার্টুন পায়, 2টা কার্টুনকে পায় কোনো এক জায়গায় গিয়ে বস্তার মধ্যে এগুলিকে মালগুলি প্যাক করা হয়েছিল, অর্থাৎ এগুলিকে সুযোগ মতো বের করে নিয়ে যায়, চুরি হয়ে যেত এগুলি। আরেকটা কার্টুনকে গিয়ে আরো এক জায়গায় পায়। এইভাবে 3টা কার্টুনকে, এই 9টা কার্টুনকে 3 জায়গা থেকে আইডেন্টিফাই করে বের করে। অপারেটর এই জায়গায় অভাব রয়েছে অবশ্যই নাই। এবং এর সাথে সাথে পাশাপাশি যে এখান থেকে রেগুলার আমাদের এই যে আমদানি করা মাল এক্সপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসগুলি এখান থেকে প্রায়ই কিন্তু চুরি হয়ে যায়। এবং দেখা যায় এরকম আমার মাল আজকে আসছে, কালকে আমি মাল রিলিজ করতে গেছি, মাল নাই, মাল খুঁজে পাওয়া যায় না। পরের দিন আমি ওই সদরঘাট মায়াকাটারে গিয়া ওখানে গিয়ে কিন্তু এই মালটাই কিন্তু আমার লোকজন খুঁজে বের করে ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে আমার বাধ্য হয়ে আমার শিপমেন্টের সাথে আমাকে এটা খুঁজে বের করে নিতে হচ্ছে। আমি নিজে কয়েকবার সিভিল এভিয়েশন এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার সহ এনবিআর এর সদস্য সহ অনেকবার মিটিং করেছি এবং স্পেসিফিক্যালি আমরা এই দুর্বলতাগুলি কিন্তু আমরা কিন্তু দেখিয়েছি যে এই জায়গাগুলিতে সমস্যা রয়েছে। ইভেন আমরা এই প্রপোজালও দিয়েছিলাম যে বিটিএমই বিজিবির পক্ষ থেকে
সিএনএফ এজেন্টও সেখানে ছিল, তারাও বলেছে যে আমরা প্রয়োজনে আমাদের মালামালগুলিকে হ্যান্ডেল করার জন্য সেপারেট একটা আমরা শেড তৈরি করে দিই, সেখানে যাতে এই নিরাপত্তার ভিতরে আমাদের মালগুলি থাকতে পারে। কারণ যেভাবে নিরাপত্তাহীন ভাবে মাঠের মধ্যে সেই কার্গো কমপ্লেক্সের বাইরে মাঠের মধ্যে পড়ে থাকে, এইভাবে কোনো দেশে এইভাবে মালামাল পড়ে থাকতে পারে না। এবং এই জায়গায় আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা কার্গো কমপ্লেক্স আমরা একটা করে দিই, যেখানে আমাদের মালামাল যেগুলো আমদানি হবে এবং যেগুলি রপ্তানি হবে সেগুলি সেখানে থাকবে। সেটাও কিন্তু কোনো উন্নতি পায়নি। পরবর্তীতে ওই সময় যখন এই ঘটনাগুলি ঘটতেছিল তখনই আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং বিমান মন্ত্রী দুজনের সাথে তখন কথা বলেছি, এবং একদিন দুইজনকে একসাথে পেয়ে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় বিমান মন্ত্রীকে বিষয়গুলি বলেছেন এগুলি সমাধান করার জন্য। তার আগে যে অস্ট্রেলিয়ার যে বিষয়টা আলোচনা হলো, অস্ট্রেলিয়াতে কিন্তু প্রথমে আমাদের যেটা নিষেধাজ্ঞা ছিল, প্রথম ছিল যে কোনো মানে এয়ারে কোনো মালই আমাদের প্রথমে স্যাম্পলিং মালগুলি যেগুলো আমরা ডিএইচএল বা বিভিন্ন যে পাঠাচ্ছিলাম কোরিয়ার সার্ভিস দিয়ে, এগুলি আমাদেরকে বন্ধ করে দেওয়া হলো। তখন আমাদের রপ্তানিতে বাধা তৈরি হলো যে আমাদের যে স্যাম্পল আমরা যেটা আপনি যেটা বলতেছিলেন স্যাম্পল অন্যভাবে পাঠানো যায়, সমস্যা হয় কি আমাদের স্যাম্পলটা এমন টাইমে পাঠাই যে বাইরে একটা অর্ডার প্লেস করছে, তার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এটা হলো কিনা আমরা এটা পাঠানোর পরে সে পাওয়ার সাথে সাথে আমাদেরকে এটাকে মনে দেয় এটা ওকে অর নট, বা কোথাও কোনো রেকটিফিকেশন লাগলে আমাদেরকে বলে, সাথে সাথে আমরা রেকটিফাই করে আমরা কিন্তু পরবর্তীতে বাল্ক কাটিং এ চলে যায় এবং প্রোডাকশনে চলে যায়। এই জায়গাগুলো এটি কিন্তু আমাদের হ্যাম্পার হওয়া শুরু হয়েছে অস্ট্রেলিয়া থেকে, এবং পরবর্তীতে এখন যেটা হলো এটাও কিন্তু আমাদের এই জায়গায় বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধু স্যাম্পল না, আমাদের অনেক কার্গো কিন্তু বাইরে শিপমেন্টের মালও আমাদের যায়। আমার ব্যক্তিগতভাবে আমার গত এক মাসে আমার 3টা কনসাইনমেন্ট অলরেডি গিয়েছে, আরো 3টা কনসাইনমেন্ট আমার কিন্তু পাইপলাইনে ছিল যেগুলো এয়ারে যাওয়ার কথা। জানি না এখন সেগুলির ভাগ্যে কি ঘটবে, কারণ বার বলে দিয়েছে যে এই মালগুলো হয় আর হবে, আদারওয়াইজ ক্যান্সেল। কারণ হচ্ছে দেখা যায় যে বিভিন্ন কারণেই আমরা যে টাইম ফ্রেমটা আমাদের থাকে শিপমেন্টের সেটা আমরা ফেল করার পর তখন আমাদের অল্টারনেটিভ থাকে আইদার মাল ক্যান্সেল আর এয়ারে দিতে হবে। তো আমাদের এই মালগুলি যেগুলো এখন ক্যান্সেল হয়ে যাবে সেগুলির ভাগ্য তো বুঝতেই পারছেন সেখানে কি ধরনের ক্ষতিগ্রস্ত আমরা হবো। এখন বিকল্প রূপ যদি আমাদের ইউরোপের অন্য জায়গা দিয়ে, যেটা আপনি বললেন অন্য জায়গায় ব্যবহার করবো, আলটিমেটলি ইউরোপ যে এই নিরাপত্তার কারণে বন্ধ করে দিবে না এই নিশ্চয়তা কি দিবে, আমরা কিন্তু সেটারও শঙ্কার মধ্যে আছি। এবং সবচেয়ে বড় কথা যেটা বললেন যে এই ধরনের সমস্যার চেয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আমাদের যে ইউএস ক্রাইসিস, যেটা আমরা বেশিরভাগই আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হব। এই জায়গাগুলো যদি ইমিডিয়েটলি, আপনি আরেকটা জিনিস যেটা আমি বলবো খুব দৃঢ়তার সাথে বলবো, যেটা আপনারা আলোচনা করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার এই বিশেষ করে জঙ্গি তৎপরতা বা আইএস এর যেগুলি গল্প বিভিন্ন সময় বলা হয় যে আইএস এর, আসলে বাংলাদেশে আইএস এর অস্তিত্ব এখনো আছে বলে আমরা মনে করি না। এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো যেগুলি জঙ্গি তৎপরতা ঘটেছে, এগুলি কিন্তু সরকার কঠোর হস্তে একদম জিরো টলারেন্স, এই জায়গায় কিন্তু কোনো রকমের ছাড় নেই। এবং আমি মনে করি সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই জায়গাগুলিকে মানে সফলতার সাথে কিন্তু কন্ট্রোল করতে পারছে। আচ্ছা, মানে উনি দক্ষতার সাথে বিনিয়োগ করতে পারছে, তারপরেও কিন্তু নিরাপত্তার অজুহাতটা চলে আসছে। বিশেষ করে আপনি যদি দেখেন আন্ডার 19 T20 যেটা আমাদের এখানে ছিল, অস্ট্রেলিয়া বলে দিলে এখানে নিরাপত্তা পায় একমাত্র দেশ। এরপরে দেখা গেল টুর্নামেন্ট কিন্তু হয়ে গেছে, নিরাপত্তার কোনো জায়গায় তাদের এখানে নিরাপত্তার সমস্যা আছে, আমাদের এখানে কিন্তু ওই নিরাপত্তাটার সমস্যাও নাই। এখন দেখা গেল অস্ট্রেলিয়া তারপরে আবার এই জিনিসটা ধরে ফেলেছে। তো এখন আপনি যেটা বলছেন যে এর মধ্যে যে ভূ সম্পত্তি যে বিষয়টা নাই তা না, তাহলে আমরা বারবার কেন উনি যে কথাগুলো বললেন, আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি, আমরা বলেছি যে আমাদের এই মালামালগুলো এইভাবে হয় না, কিন্তু তার মানে কি? তার মানে দেখা যাচ্ছে যে ওরা একটা সুযোগের অপেক্ষায় থাকছে, কোনো হয়তো বা সুযোগ থাকছে এবং আমরা এই সুযোগটা দিয়ে দিচ্ছি, সুযোগ দিয়ে আবার আমরা বলার চেষ্টা করছি যে না আমাদের এখানে কোনো সমস্যা নেই। এই সমস্ত কথা বলা যে আমাদের এখানে কোনো সমস্যা নেই, এটা পাবলিকলি যদি কেউ বলেন কোনো কারণে সেটা ভিন্ন বিষয়, বাট গ্রাউন্ডে যেখানে সেখানে আমাকে দেখাতে হবে যে কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই তার থেকে বড় কথা হলো সমস্যা হতে পারে, এবং এটা কন্টিনিউসলি কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা আপডেট করতে হবে। এবং সেই আপডেট প্রসেসটা যদি আপনার ইন প্লেস থাকে তাহলে কিন্তু এই সমস্ত কথা বলার সুযোগ পায় না। কিন্তু সবচেয়ে বড় যে অবজারভেশন তারাও দিয়েছে এবং আমরাও দেখেছি, ওই যে আপনি যেটা বোধহয় প্রথম দিকে বলছিলেন যে স্ক্রিনিং মেশিনের সামনে একজন সিকিউরিটি লোক
বসে আছে, সে আসলে স্ক্রিন এর যে রিডিং আসছে, কোন রিডিং এর কোন চিহ্ন সংকেতে কি রিডিং, সে কি আদৌ সেই ব্যাপারে দক্ষ কি দক্ষ না, তা না হলে ওটার তো কোনো ভ্যালুলেস হয়ে যায় ওই স্ক্রিনিং টাইম। আমার মনে হয় আমি যে অবজারভেশনটা তাদের কাছে পড়েছি, এটা কিন্তু সবচেয়ে বড় অবজারভেশনটা দিয়েছে, যে এখানে প্রপার জায়গায় প্রপার লোক নেই এবং যারা আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। এই যদি এই টেকনোলজি উপরে যারা এক্সপার্ট, যে মানে ইকুইপমেন্ট আছে সেটা হ্যান্ডেল করে না থাকে, তাহলে বড় ভয়াবহ বিপদ কিন্তু ঘটে যায়। এটা কিন্তু বিশ্বে একটা বড় উদাহরণ আছে। আমি জাস্ট প্রশ্ন করবে 10 সেকেন্ড সেটা বলছি, যে 1941 সালে 7 ডিসেম্বর পার্ল হারবারের উপর অ্যাটাক করেছিল জাপানি বাহিনী শত শত বোম্বার এবং ফাইটার এয়ারক্রাফট নিয়ে। তখন ওদের পার্ল হারবারের যে রাডার ছিল, সেই রাডারের 2 জন অপারেটর ছিল, একজন হলো দক্ষ অপারেটর আর একজন হলো অ্যাসিস্ট্যান্ট। তো এই পার্ল হারবার অ্যাটাকে তেমন কোনো থ্রেট অ্যাসেসমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল না, সুতরাং তারা খুব সিরিয়াস ছিল না। সিরিয়াস না থাকার কারণে মেইন অপারেটর যে সে সকালবেলা নাস্তা খেতে চলে গেছে আর কি। তো নাস্তা খেতে গেছে, তো ওই অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু কিছু জানে না, সে যা শিখতে আসছে। তো তাকে বলছে তুই দেখো আমি নাস্তা খেয়ে আসি, তো রাস্তা খায় সে আর আসে না। তো এই মুহূর্তে ওই যিনি ওই অপারেটর ওই এসে গেছে, মানে প্লেন আসছে, ওখানে স্ক্রিনে আসছে, কিন্তু স্ক্রিনে তো প্লেন দেখা যায় না, ওদের সংকেতে কি আছে, সাইন আছে, সংকেত নানা রকম আছে, টেকনিক্যাল বিষয় আছে, বোঝা যায় যে যুদ্ধ বিমান আসছে না, কিছু না, যুদ্ধ বিমান আসছে এটা বুঝতে কিছু না। স্পষ্ট হয়ে যারা এক্সপার্ট বুঝবে এটা যুদ্ধ বিমান আসছে, কতটা আসছে, কত দূরত্ব আছে, কি স্পিড আছে, কোন দিক টার্গেট নিয়ে আসছে, সবই আলাদা ধরা পড়বে। কিন্তু ও তো এক্সপার্ট না, তো ও কিন্তু কিছু বলে না, কিন্তু ও কিন্তু ভয় পাইছে যে কিছু একটা ঘটে যাচ্ছে, কিছু একটা ঘটে যাচ্ছে। ও চেষ্টা করছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার জন্য, কিন্তু যোগাযোগ করে ওর কথা কেউ খুব কানে দেয়নি। তারপরে তো ভয়াবহ ঘটনা ঘটলো এবং পার্ল হারবার পুরো ড্যামেজ শেষ করে মানে ওয়ান গ্রাউন্ডে ওই দিনই একবারে 3000 মার্কিন মানে ওই সৈন্য সহ করে সাধারণ মানুষ, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ জাপান। সুতরাং এই যে ভয়াবহতা আছে, এইটা কিন্তু আমাদের অত্যন্ত দুর্বলতার সবচেয়ে বড় জায়গা। আমি মনে করি যে এখন সময় আছে, আমাদের কিন্তু হয়তো একটা অ্যালার্ম বেজে উঠছে। তো সুতরাং এখানে যে ল্যাপসেস গুলো আছে, বিশেষ করে এই জনবলের এখানে, সেখানে আমরা আজকে একটা পেপারে দেখলাম যে ওখানে 12টা এজেন্সি নিয়ে কাজ করে, কার সাথে কার যোগাযোগ সমন্বয় নেই, একটা চেন অফ কমান্ড কিন্তু নেই, কেউ কথা কেউ শোনে না। এরকম যদি অবস্থা হয় তাহলে তো কমান্ড কন্ট্রোল, তাহলে কিন্তু সিকিউরিটিটা নিশ্চিত হবে কি করে। তারপর আরেকটা কথা বলে আপনি আমাদের আলোচনা শুরু আগে বলছিলেন, এবং এটা আমিও পেপারে দেখেছি, এই যে আপনার কার্গো হ্যান্ডেলিং যারা করে, এটা নাকি সিএপি এজেন্ট আছে, বাইরের থেকে লোক এনে করে, এখানে বিমানের নিজস্ব লোক নাকি মাত্র 60 জন, আর বাকি সবাই হলো বাইরের লোক। এখানে যখন এটা কিন্তু সবচাইতে আপনার হলো হাইলি আপনার সিকিউরিটি কনসার্নের জায়গা, সেখানে এই ধরনের লোক যখন এখানে নিয়োগ করা হয়, তাদের কিন্তু এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকে না। তার কারণটাও কি, আমরা কিন্তু যেটা নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে বলি, ইভেন আজকে আপনাকে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হলো, কালকে নিরাপত্তা ছাড়পত্র আপনাদের নাও থাকতে পারে, কারণ আপনি যাচ্ছেন, আপনি কন্টামিনেটেড হয়ে যেতে পারেন। এবং আমি আজকে 100% সিকিউর কারো দৃষ্টিতে, 10 দিন পরে কিন্তু আমি সিকিউর নাও থাকতে পারি, কারণ আমি নানাভাবে কন্টামিনেটেড হয়ে যেতে পারি, নানা কারণে, বহুবিধ কারণে। তো সুতরাং এটি কিন্তু কন্টিনিউস একটা প্রসেস, এবং সেই প্রসেসে যদি এই জনবল যদি বাইরের লোক হয়, ইভেন আমরা শুনেছি যে আজকে যে কাজ করতে আছে, আগামীকাল অন্য লোক হাজির হয়েছে, আসলে তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কি আছে না, তারা কি সিকিউর কিনা, এই বিষয়গুলি কিভাবে নিশ্চিত হচ্ছে, সেটা কিন্তু বড় ধরনের একটা ল্যাপসেস থেকে যাওয়া আসছিল, তারা কিন্তু এটা দেখে থেকে মাইল খাই দিচ্ছে। হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু সিরিয়াস সিকিউরিটি ল্যাপসের একটা মানে হুমকি এবং ঝুঁকি কিন্তু এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে। সুতরাং আমার যেটা আবেদন হবে সরকারের দায়িত্বপ্রাপ্ত আছেন, যে আপনারা ইমিডিয়েটলি এইটা কিন্তু যেহেতু ধরেন টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট ইত্যাদি আনতে হয়তো ইম্পোর্ট ইত্যাদি সময় লাগতে পারে, বাট সেটা মোটামুটি একটি অবস্থানে আছে বলে আমার কাছে ধারণা। সুতরাং এই যে ম্যান পাওয়ার বা জনবল যেখানে নিয়োগ, যেখানে যে বড় ধরনের শর্টকামি, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে এক্সপার্ট জনবল বা জনবল আমাদের সামরিক বাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, এবং অন্য জায়গায় যারা আছে, তাদেরকে নিয়ে একটা এয়ারপোর্ট অথরিটি,
এয়ারপোর্ট অথরিটি করে একটি কমান্ডের আন্ডারে সমস্ত এজেন্সিগুলো এনে সমন্বয়ের মাধ্যমে চেন অফ কমান্ডটা এস্টাবলিশ করে একেবারে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ফিক্স করে একজন লোডার বা একজন আপনার স্পিকার সে হয়তো কাজে অবহেলা করলো, তাকে আপনি কাজ থেকে বাদ দিলেন, এতে কিন্তু কাজ হবে না। আপনার সুপিরিয়র রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, কে ওখানে ডাইরেক্টর, কে ওখানে ম্যানেজার, সেই সুপিরিয়র রেসপন্সিবিলিটি ফিক্স করেন। তাহলে সুপিরিয়র যখন অ্যালার্ট হবে, তাদের সুপারভিশন যখন ইফেক্টিভ হবে, তারা যখন জবাবদিহিতার মধ্যে আসবে, তখন কিন্তু বাকিরাও সেখানে অ্যালার্ট হবে, আপনার সিরিয়াস হবে। তখন কিন্তু এই যে অবজারভেশনগুলা যে লোকজন দক্ষ না, তারা কাজে সিরিয়াস না, তাহলে কিন্তু হবে না। কারণটা হলো কি, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। কারণ আপনি যত টেকনোলজি আনেন, যত ইকুইপমেন্ট আনেন, যত আপনি আধুনিক যন্ত্রপাতি আনেন, যদি ম্যান বিহাইন্ড দ্য গান আমরা বলি, সেইখানে যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য কমিটেড না হয়, সেখানে যদি তারা সেইভাবে দক্ষ না হয়, তাদের যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুতে কাজ হবে না। সুতরাং কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ করা খুব ডিফিকাল্ট বিষয় নয়। আমার মনে হয় এই অস্বীকার করা বা এটাকে উড়িয়ে দেওয়া এই ধরনের কথা না বলে, যে রিপোর্টটা এই বিষয়ে দিয়েছে সেখানে আমরা বলবো যে তারা সিলেন্ট হয়ে বলছে আমরা হয়তো শাসক তৈরি করি না, বাট আমাদের যেখানে যেখানে আছে সেইগুলো আমরা ই করে আমরা দেখাই। কারণ এই যে আমি দেখলাম আমি এক সপ্তাহের মধ্যে আবার হোমল্যান্ড সিকিউরিটি ফোর্সের টিম আসছে, তারা ওই এয়ারপোর্টের সিকিউরিটি অবজার্ভ করবে। সুতরাং এখানে কিন্তু ওই বিষয়টা কিন্তু আমি মাথায় রাখতে হবে, যেটা বলছি আমি যে ভূ রাজনৈতিক যে একটি বিবেচনা, গ্লোবাল যে আচ্ছা দৃষ্টিভঙ্গি, সেটি কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে এবং সেই বিবেচনা রেখে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু তাদের কোনো সুযোগ না দিই। সুতরাং এই বিষয়গুলি দেখা দরকার। এখানে আমি যেটা একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হলো যে বিমানের যে মানে এমনিতেও জনবল নেই, দক্ষত্ব নাই, জনবলই নেই, বাইরে থেকে ভাড়া করে আনা হয়, তারপরেও কিন্তু ওনারা ওই কাজটা ওনাদের কন্ট্রোল থেকে ছাড়বেন না। এটা নিয়ে আমাদের সাথে বিভিন্ন সময় মিটিং হয়েছে এবং আমরা বলেছি ঠিক আছে তাইলে এটা সিভিল এভিয়েশনকে দায়িত্ব দেওয়া হোক, বা সিভিল এভিয়েশন না হলে অন্য কোনো একটা স্পেশালাইজ একটা গ্রুপকে যেটা উনি বললেন। এবং এখানে যে এই দক্ষতার অভাবে যে কাজটা যে জিনিসটা হবে, আপনি যেমন মনে করেন যে সিকিউরিটি, যেমন আমরা সাধারণ মানুষ যখন বিমানবন্দরে বা বিমান দিয়ে যাই, তখন ওখানে যে ওই যে এপিডিএম বা পুলিশের যে সমস্ত লোকজন থাকে, এদের দেখলে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু ভয় পাই। কিন্তু যারা সত্যিকার অর্থে জঙ্গি বা আইএস বা এই ধরনের যদি কিছু থাকে, তারা কিন্তু এইগুলিকে থোড়াইতে তোয়াক্কাই করবে না। সেই ক্ষেত্রে আমার যেটা উনি বললেন যে স্পেশাল একটা কমান্ডো, যেমন আর্মিতে যেমন প্যারা কমান্ডো দল রয়েছে, বা এই ধরনের এই আলোকে বিভিন্ন সার্ভিস থেকে লোকজনকে, দক্ষ লোকজনকে নিয়ে সমন্বয় যদি একটা গ্রুপ যদি ওখানে দায়িত্ব না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না এই বেড়াজাল থেকে আমরা বেরোতে পারবো। আমি আপনার সাথে একটু এখানে একটা বলবেন আবার একটা, এই যে কমান্ডো বাহিনী যেটা বলছেন, এটি কিন্তু ডিফারেন্ট। তারা কিন্তু ফিজিক্যাল সিকিউরিটি নিশ্চিত, এটা কিন্তু প্রধান অবজারভেশন আসছে টেকনিক্যাল সিকিউরিটি। কমান্ডো বাহিনী কিন্তু টেকনিক্যাল সিকিউরিটি, যেটা ইকুইপমেন্ট স্ক্রিনিং ইত্যাদি, এটার সাথে কিন্তু তারা হ্যান্ডেলিং দ্য আপনার ইকুইপমেন্ট, যেটা ইলেকট্রনিক ইকুইপমেন্ট, যেহেতু ইকুইপমেন্ট মাধ্যমে স্ক্রিনিং করা হয়, চেকিং করা হয়, এই সেখানে এই এক্সপার্ট থাকতে হবে এবং তাদের দায়বদ্ধ থাকতে হবে। হ্যাঁ, ফিজিক্যাল সিকিউরিটি, কিন্তু ফিজিক্যাল সিকিউরিটি কমান্ড আমাদের আছে। তবে আমরা এখনো মনে করি যে বাংলাদেশে ঘটনা, জঙ্গিদের ঘটনা ঘটেছে এবং মাঝে মাঝে ঘটছে, কিন্তু ইউরোপে ঘটেছে, যেটা সোমালিয়াতে ঘটেছে, যেটা নাইজেরিয়ায় ঘটেছে, ঘটেছে, যেটা অস্ট্রেলিয়ায় ঘটেছে, এই পর্যন্ত না। সেই ধরনের যে আমাদের মেইন কনসার্ন, যেখানে আমাদের নিরাপত্তা থাকে না, নিরাপত্তাহীন মানুষের উপর তারা আক্রমণ করে মানুষটাকে হত্যা করছে, কিন্তু যেখানে আমাদের নিরাপত্তা বাহিনী নিয়োজিত আছে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে বলাও আছে, সেখানে ভেঙে কিন্তু আমাদের। সুতরাং ওটা আমাদের বড় ধরনের কনসার্ন, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমরা মনে করছি না সিকিউরিটি দৃষ্টিভঙ্গিতে, কিন্তু আমাদের ওই দুর্বলতা যে আমাদের এই ইকুইপমেন্ট, ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেখানে স্ক্রিনিং হয়, সেটি দক্ষ লোক দরকার। শুধু দক্ষ হলে তার কাছ থেকে সেই কাজটি যদি সঠিকভাবে সে করে, সেটিও আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ওখানে এস্টাবলিশ করতে হবে। দর্শক আরো পরিচয় প্রশ্ন করবেন? জি, আমি দীর্ঘ 25 বছর কার্গো ট্রেডে ছিলাম। আমার চাকরি জীবন শুরু 95-এ একটা রয়্যাল এয়ারলাইন্সে, ওল্ড কার্গো ভিলেজে।
2001 সালে সিকিউরিটি রিজনের কারণে তখন লাভলেস জেট চলছিল ওয়ার্ল্ড, সেই রয়্যাল ব্রিটিশ এয়ারওয়েজ তখন 1 বছর কার্গো অপারেশন অফ রেখেছে, বসিয়ে বসিয়ে আমাদেরকে স্যালারি দিয়েছিল। হ্যাঁ, অনলি সিকিউরিটি রিজন। লন্ডন বলেছে উইদাউট স্ক্যানিং or without 100% compliance we didn't afford any cargo from Dhaka. এরপরে 1 বছর পরে আমাদেরকে বললো তোমরা যদি 100% হ্যান্ড চার্জ করে প্রত্যেকটা কার্টুন দিতে পারো তাহলে আমরা পুনরায় শুরু করব। এরপরে আমরা এক্সিকিউটিভ হতে সবাই লোডিং স্টাফ, এক্সিকিউটিভ হতে লোডিং স্টাফ সবাই মিলে প্রতিদিন 5,000 6,000 কার্টুন ওয়ার্ল্ড হাউসে খুলে কেউ কাটতো, কেউ হ্যান্ড চার্জ করতো। এইভাবে ফ্লাইট ভর্তি করে শুরু করেছে। 2001 সালে আমরা নতুন বিল্ডিংয়ে কাজটা পেলাম এবং সিভিল এভিয়েশন থেকে ব্রিটিশারদের জন্য একটা নির্দিষ্ট এরিয়া অনেক যুদ্ধ বিনিময়ে আমরা এটা নিয়েছি। অ্যাজ পার সিকিউরিটি রিকোয়ারমেন্ট ব্রিটিশাররা দেখতেছি যে বিমানের এবং তাদের যে সিস্টেম এখানে বিরাট ফাঁক, এই জন্য তারা নির্দিষ্ট একটা ওয়ার হাউস নিয়েছে সিভিল এভিয়েশন থেকে মান্থলি ভাড়ার হিসেবে। ওখানে তারা নিজস্ব লন্ডন থেকে নিজস্ব মূল্যটা কি, কোন জায়গায় আপনি কোন জায়গায় বিমত পোষণ করছেন বা আপনার বর্তমান যে স্ক্যানিং মেশিনটা ইনস্টল করেছে, হ্যাঁ, এখানে ইউএলডি স্ক্যানিং মেশিন প্রপার শিক্ষিত, প্রপারলি ট্রেন্ড কার্গো অ্যান্ড ব্যাগেজ লটস অফ ডিফারেন্স সিকিউরিটির ক্ষেত্রে স্ক্যানিং করার জন্য প্রপার ট্রেন্ড ম্যান পাওয়ার অভাব আছে, তারপরে সিস্টেমের অভাব আছে। সেই কথাগুলো বলছি। ঠিক আছে, সিস্টেমের অভাব আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাও উনি কিন্তু কাগজ যেতে ছিল, উনি বললেন সিস্টেমের অভাব আছে এবং হ্যাঁ অবশ্যই এটা তো আর যেটা আপনি শুরুতে বলছিলেন যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম পাঠায়নি, অস্ট্রেলিয়ার ম্যাথমেটিক্স কিন্তু এসেই কাজে কিন্তু ঢাকাতেই ছিল, এ কিন্তু আসছিল। তো একজন অস্ট্রেলিয়ান এসে কিন্তু কভার করে গেছেন কিন্তু অস্ট্রেলিয়া। এইগুলি হচ্ছে মেইন এক্সকিউজ ফ্রম অস্ট্রেলিয়া, যেটা এর আগেও ক্রিকেট টিম নিয়ে তারা করেছে। এই আসলে ওই জায়গাটা আমাদের কোনো, আমি মনে করি না কোনো শঙ্কা রয়েছে, কিন্তু এই কার্গো হ্যান্ডেলের ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে বাস্তবিকভাবেই কিছুটা সমস্যা কিন্তু আমাদের রয়েছে। এই জায়গাটা যদি ডেভেলপ করা না যায়, আজকে কার্গো বন্ধ হয়েছে, আগামী দিন কিন্তু আমাদের প্যাসেঞ্জার বিমানও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি একটা সিকিউরিটি ল্যাপসের একটা জায়গা বলি যেটা খুবই গুরুতর, আমি বলি এর থেকে আরো গুরুতর। সেটা কিভাবে আমাদের কর্তৃপক্ষ হ্যান্ডেল করছে আমরা জানি না। আপনার নিশ্চয় মনে আছে যে পাকিস্তানের রাষ্ট্র এখানে যে দূতাবাস, সেই দূতাবাসের যে কর্মকর্তা ফারিনা আসাদ যে প্রত্যাহিত হয়ে গেল, সে কিন্তু হাতনাতে ধরা পড়েছিল ইদ্রিস শেখ নাম করে পাকিস্তানের একজন নাগরিক জেএমবির সাথে জড়িত, এবং পাকিস্তানের যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে তার অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ইন্সপেক্টর মোস্তফা জামান, সেও জেএমবির সাথে জড়িত, এই কারণে আটক হয়ে বাংলাদেশে আছে। তো তার কাছ থেকে তার পাসপোর্ট চেক করে দেখা গেল যে আটক হওয়ার আগে গত 2 বছরে সে 48 বার পাকিস্তান যাওয়া আসা করেছে। তো এই ইমিগ্রেশনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কি তাদের মনের মধ্যে এই প্রশ্নটি এলো না যে পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গি উৎপাদনকারী রাষ্ট্র, এবং রাষ্ট্রীয়ভাবে জঙ্গি তারা পৃষ্ঠপোষকতা দেয়, এবং তাদের আই যেটাতে গোয়েন্দা সংস্থা সরাসরি বাংলাদেশের জঙ্গি তৎপরতার সাথে জড়িত, সেটা হাতে নাতে ধরা পড়েছে 2015 সালের জানুয়ারি মাসে মাজাহার খান নামক একজন সেও প্রত্যাহিত। এই পরিস্থিতি থাকা সত্ত্বেও অফিসার তার কাছে কি একবার মনের মধ্যে উদ্বেগ হলো না যে এই লোকটা এরকম একটা রাষ্ট্রে এতবার যাওয়া আসা করছে কেন? কিন্তু সেই উদ্বেগ প্রশ্ন তাদের মধ্যে আসেনি। কিন্তু এটাই প্রথমবার নয়, আগে মাজাহার খান যখন ধরা পড়েছিল তখন মুজিবুর রহমান নাম করে একজন এই বাংলাদেশের নাগরিক, সেও কিন্তু এই জঙ্গি তৎপরতার সাথে জড়িত ছিল, এবং তার পাসপোর্ট করে চেক করে দেখা গেল সেও এরকম গত 1-2 বছরে আপনার প্রায় 15-20 বার থাইল্যান্ড ভ্রমণ করেছে, ইন্দোনেশিয়া ভ্রমণ করেছে, পাকিস্তান প্রায় 22 থেকে 23 বার ভ্রমণ করেছে। তো সেখানে কিন্তু আমাদের ইমিগ্রেশনে কিন্তু ধরা পড়েনি। তাহলে এইখানে যে সিরিয়াস কথাটা আমরা বলছি সেটা যেমন একটি দিক,
আরেকটা দিক কিন্তু ভাই, আমি যেহেতু নিরাপত্তার পর্যবেক্ষক এবং কাজ করি, আরেকটা দিক সিরিয়াস ভাবে আমার কাছে শঙ্কার জায়গা বলে মনে হয় যে এই যে লোক আমরা নিয়োজিত করছি, এই লোকজনকে প্রপারলি সিকিউর করে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, নাকি এই যে লোক এখানে আছে তারাই এখানে এই বাইরের যে জঙ্গি আদর্শ, জঙ্গি তৎপরতা যারা চালাচ্ছে, তাদের যে রাজনৈতিক আদর্শ আছে তার সাথে সহানুভূতিশীল লোক এর ভিতরে আছে কিনা, সেই সন্দেহটা কিন্তু আমরা বারবার করে আসছি এবং বলে আসছি। তাই যদি হয়, তাই আমাদের সন্দেহটা হয় এই কারণে, কারণ এই যে আমি যদি উদাহরণটা দিলাম, এরকম যদি হয় তাহলে তার সন্দেহটা অটোমেটিক আমাদের মনে আসবে। কতটুকু সত্য মিথ্যা সেটা প্রমাণের বিষয়, কিন্তু এই সন্দেহগুলো কিন্তু অমূলক নয়। সুতরাং এই বিষয়গুলো যদি সিরিয়াস না হয়, আজকে আমাদের সাবেক বিমানমন্ত্রী যে জিএম কাদের একটা কথা বলেছেন, ওনার টেলিভিশনে দেখলাম, তো দেখেন আপনি যত যাই করেন, ইকুইপমেন্ট আনেন, আপনার বড় বড় আধুনিক সব ইলেকট্রিক ইকুইপমেন্ট নিয়ে আসেন, আপনার জনবল ম্যানপাওয়ার ওখানে নিয়োজিত করবেন, তারা যদি প্রপারলি সেই বিষয়গুলির দায়িত্ব পালন না করে এবং তাদের ভিতরে যদি অন্য উদ্দেশ্য থাকে, তাহলে আপনি শত কিছু করেও নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। এবং সেখানে আপনার বিদেশে যে ভাবমূর্তি, ব্যবসা, সেটা তো আসেই, আপনার নিজের দেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। হ্যাঁ, বলবেন একটু যে আজকে এখন যেটা বললেন যে দেখেন এখন তো মনে করেন যে কার্গো ইয়েতে বিমানের যে কার্গোটা আছে এটাতে মানে ফল সবজি যেটা আছে এটার যদি আপনি হিসাবটা নেন হয়তো কম, কিন্তু যাত্রীর ক্ষেত্রে যদি এটা হয়ে যায় না, তারা উনি যেটা বললেন যে কার কোথায় কি নজর, দুর্বলতার সুযোগে কি করবে, তখন কি হবে অর্থনীতির ক্ষেত্রে? যাত্রীর ক্ষেত্রে হলো যে তখন মানে বিশেষ বিশেষ ফ্লাইট আমাদের ক্যান্সেল করে দিতে হবে বাংলাদেশ বিমান দিয়ে আর হবে না। কিন্তু আমরা যদি যখন ট্রানজিট দিয়ে যাই, বিমান দিয়ে যাই, তখন এটা হয়তো একই রকম থাকবে না। তবে সেটা মানে আমার মনে হয় সবচেয়ে আগে তো বাংলাদেশ বিমানকে এগিয়ে আসতে হবে। সবচেয়ে বড় ভিকটিম কিন্তু বাংলাদেশ বিমান। এখানে বাংলাদেশ বিমান সবচেয়ে বড় ভিকটিম। এখানে ভিকটিম বিশেষত তারা এক্সপোর্ট করছেন। এখানে কিন্তু ভিকটিম যারা শাকসবজি উৎপাদনও করছেন, যারা উৎপাদন করছেন তারা কিন্তু কৃষক, এবং তারা মনে করতে পারি যে যারা রপ্তানি করছেন তাদের না হয় কিছুদিনের একটা ক্ষতি হলো, আমরা এটা পুষিয়ে নিব, কিন্তু আসলে তো এটা দরিদ্র মানুষের সাথে এটা যুক্ততা আছে। আজকে যদি একটা গার্মেন্টসের প্রবৃদ্ধি না হয়, সেখানে তো অনেকগুলো লোকও কাজ করেন, তাদের এমপ্লয়মেন্টের ব্যাপার আছে, তাদের ওয়েজের ব্যাপার আছে, ফলে সেটা একটা আছে। সবচেয়ে আমি বলছি যে ইমিডিয়েট ইম্প্যাক্টটা হয়তো অনেক বড় হবে না। বাংলাদেশ বিমান বলছেন যে বাংলাদেশ বিমানের ক্ষতি হয়তো হবে 100 কোটি টাকার মতো, অনেক বড় বিষয় হয়তো নয়। বাংলাদেশ বিমান এমনি হাজার হাজার কোটি টাকার লসের ভিতরে আছেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে যদি এটাকে আমরা ট্যাকেল এখন না করতে পারি, শর্ট টার্মটা আসলে বড় ব্যাপার না আমার কাছে। আমি খুব শর্ট টার্ম অনেক বড় ঝুঁকি হয়তো এখনো দেখছি না। আমার কাছে মনে হচ্ছে মধ্যমেয়াদী কি যদি লম্বা সময় লেগে যায় তাহলে আমাদের ব্যবসাগুলো ক্ষতি হবে। দ্বিতীয় হলো যে নিজেরা বলছেন যে আজকে প্রথমে অস্ট্রেলিয়া করলো, আমরা গুরুত্ব দিইনি, কারণ অস্ট্রেলিয়া আমাদের রপ্তানি বেশি না। অস্ট্রেলিয়াতে এমনিতেও শাকসবজি পাঠানো খুবই ডিফিকাল্ট, ওদের কন্টেন্ট খুব শক্ত। তারপরে হলো ইউকে আসলো, এরপরে কি ইউএসএ আসবে কিনা, এবং ইউকে কে ফলো করে ইউরোপিয়ান ইউনিয়ন আসবে কিনা, কারণ একসাথে যুক্ত বাণিজ্য করবার ক্ষেত্রে, আনা নেওয়ার ক্ষেত্রে তারা তো যুক্ত। ফলে সেই দিক থেকে যদি বলি যে ইউকে তো এটাও বলতে পারে যে আমি অন্য দেশের ভিতর জানতে দিই। এখন মুশকিলটা হলো যে আমরা জিনিসটাকে কিভাবে রেসপন্স করছি। 3 মাসের ভেতরে আমি যেটা বলছিলাম যে 3 মাস আগে আমাকে যখন জানুয়ারি মাসে আমার মনে আছে একটি টিভি চ্যানেলে আমি এই অস্ট্রেলিয়াটার বিষয় করলাম, তখন আমি বলছিলাম যে আমি অনেক বড় ঝুঁকি দেখি না, এটা যদি হ্যান্ডেল করা যায় দ্রুত এটা বিধান। উনি যেটা বলছেন যে 2-3 মাসে আসলে আশাব্যঞ্জক এটা অগ্রগতি হয় নাই, এটা তো চিঠি দেওয়া হয়েছে অনেক আগে। এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ। আমি বুঝি যে মেশিন যদি আপনাকে ইম্পোর্ট করতে হতো, এটা একটা লম্বা প্রসেস থাকতে পারে। রিক্রুটমেন্টের জন্য আমার মনে হয় ইমিডিয়েটলি তাদের দেখা উচিত যে তারা রিক্রুট করে এটা চালাতে পারবেন না, এবং টপ গ্যাপের অপশন হিসেবে যদি যেটা বলছেন যে আমাদের ডিফেন্সে যদি ওই মেশিনের জন্য দক্ষ লোক থাকে এবং এটা যদি সবচেয়ে বড় ইস্যু হয়, তাহলে এটাকে ইমিডিয়েটলি সলভ করে আপনি কূটনৈতিক তৎপরতা চালান যে উই আর সিরিয়াস অ্যাবাউট ইট, আমরা এটা দেখছি, এটা আমরা আগামী নেক্সট 15 days এর ভিতরে আমরা এটা করবো, অ্যান্ড নেক্সট 2 or 3 months এর ভিতরে এভরিথিং উইল বি ফাইন। তো এই ধরনের এর থেকেও বড় বড় ঝুঁকি তো আমাদের রপ্তানির ক্ষেত্রে এসেছে। আমার মনে আছে যে চাইল্ড লেবার ওয়াজ আ হিউজ ইস্যু
তখন, এবং বলা হয়েছে যে এন্টায়ার বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, কারণ 50% চাইল্ড লেবার ছিল। আমরা সেটা ট্যাকেল করেছি। আমরা রানা প্লাজা তাজমিনের মতো ঘটনার পরে সেটা আমরা সাকসেসফুলি ট্যাকেল করেছি। এই ধরনের ইস্যুতে মুশকিলটা হলো যে শুধুমাত্র তো একটা পক্ষের ব্যাপার না, এখানে সিরিয়াস হতে হবে। আমি যেটা বলছিলাম যে বেসামরিক এখানে বিমান যেটা পুরোপুরি আসলে সরকার না, আসলে একটা কোম্পানি, তাদের দায়িত্ব আছে এখানে। একই সাথে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের একটা জোর দিতে হবে। মূল মতটা হলে আমরা ডিনায়াল সিনেমার ভিতরে থাকলে আমাদের জন্য কোনো লাভ নেই। আমরা এটা আজকে মিডিয়ার জন্য পারি, প্রেসের জন্য বলতে পারি যে আমাদের শক্তিমত্তা অনেক দুর্বল হয়ে যায় নাই, কিন্তু আমরা প্রপার অ্যাসেস করে সঠিক নেতৃত্ব আছে কিনা এবং আর বি সিরিয়াস অ্যাবাউট ইট। যদি সিরিয়াস হয় ইট ক্যান বি ট্যাকলড, এটা ট্যাকল করা যাবে না তাও নয়। এই প্রসঙ্গে আমি একটু উদাহরণ দিই। দেখেন, রানা প্লাজার প্রসঙ্গটা যেহেতু আসছে, রানা প্লাজার পরে আমরা যে একটা ইমেজ ক্রাইসিস নিয়ে শঙ্কিত ছিলাম এবং তৈরি হয়েছিল ইমেজ ক্রাইসিস, এটাকে কিন্তু আমরা খুব সফলতার সাথে কিন্তু আমরা এটাকে ট্যাকল করেছি আমরা। এবং বর্তমানে শুধু সেটাই করি নাই, আমরা আরো এক ধাপ এগিয়ে, যেটা এখনো আন্তর্জাতিকভাবে আমাদের উপর বা কোনো দেশের উপরে আসে নাই, গ্রিন বিল্ডিং কনসেপ্ট বা গ্রিন ফ্যাক্টরি কনসেপ্ট, মানে এখনো এটা নিয়ে এত মানে তেমন ভাবে আসে নাই। কিন্তু আমরা কিন্তু ওয়ার্ল্ডের অন্য কোনো দেশ কিন্তু এই জায়গায় যায়নি। আমরা এখন ওই গ্রিন বিল্ডিং কনসেপ্টে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে কিন্তু গ্রিন ইন্ডাস্ট্রিতে পরিণত করছি। ইতিমধ্যেই কিন্তু আমাদের বেশ অনেকগুলি ফ্যাক্টরি গ্রিন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং আরো প্রায় 150 ফ্যাক্টরি ইতিমধ্যে আমেরিকার যে গ্রিন বিল্ডিং কাউন্সিল তাদের সাথে রেজিস্ট্রেশন নিয়েছে এবং সেটা করার জন্য বিকিনে আমরা গ্রিন বিল্ডিং কনসেপ্ট গ্রিন ইন্ডাস্ট্রি একটা সেল আমরা গঠন করেছি এবং সেই সেলের অধীনে কিন্তু আমরা কাজ করছি। আমাদের কিন্তু এখন এই জায়গাগুলিতে আমরা কাজ করছি। আমি তো বললাম এই কারণে যে আমরা কিন্তু এখন স্ব উদ্যোগেই এই কাজগুলি করছি, কারণ আমরা চাচ্ছি, যেমন রানা প্লাজার পরে যে বিষয়টা দাঁড়িয়েছিল যে বিল্ডিং কলাপস হতে পারে, এই ধরনের আইডিয়া কিন্তু আগে আমাদের তো মাথায় ছিলই না। ইভেন বায়ারদের যে এত কঠিন কমপ্লায়েন্স বা আপনার অডিট টিম ছিল, তারাও কিন্তু কখনো এই বিল্ডিং নিয়ে কোনো প্রশ্ন কখনো তোলে নাই বা বিল্ডিং নিয়ে কোনো ইন্সপেকশন তারা করে নাই, কখনই করে নাই। ইভেন তাজদিন ইনসিডেন্ট যখন হলো 2012 নভেম্বরের দিকে, এরপরে আমরা 19টা ব্র্যান্ডের সাথে কিন্তু আমরা কাজ করে শুরু করেছি এই ফায়ার সেফটি নিয়ে। তখনও কিন্তু কেউ ওই বিল্ডিং সেফটি নিয়ে কথা বলে নেই। যখন রানা প্লাজা ঘটলো এরপরে আসলো কিন্তু বিল্ডিং সেফটি। আমরা তো এখন বিল্ডিং সেফটি নিয়ে একেবারে জিরো টলারেন্স, ফায়ার সেফটি নিয়ে খুব জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। আমাদের এই ব্যাপারে একেবারে বিন্দু মাত্র আমরা যেমন ছাড় দিচ্ছি না, সরকার এই ব্যাপারে খুব কঠোর অবস্থানে আছে। বিশেষ করে শ্রম মন্ত্রণালয়ের অধীনে যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, এটা আপনারা হয়তো দেখেছেন যে আগে এটাকে এখন অধিদপ্তর করেছে এবং সেখানে একজন এডিশনাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়ে ইন্সপেক্টর জেনারেল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং 267 জন নতুন করে ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলিতে আমরা আরো কঠোরভাবে নজরদারি করছি। এটা তো নজরদারি হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদের মধ্যে কিন্তু মাইন্ডসেট হয়েছে এখন যে আগের মতো করে আমাদের যে যেন তেন ভাবে ফ্যাক্টরি করলে হবে না। এখন ফ্যাক্টরি করতে হলে যে সেফটি অবশ্যই এনশিওর করতে হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত কারোর মধ্যেই নাই। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি সরকারকে এখন স্ব উদ্যোগী এই সেফটি ইস্যুগুলিকে আরো কঠিনভাবে যেভাবে পরিপালন করা যায় সেই জায়গাটাতে আমি বলছি, ওনারা যদি ওনাদের ব্যবসাটা দেখতে চান, বিমান যদি কেউ বাণিজ্যিক ভাবে আসলে অপারেট করতে হয় এটাকে, এবং সেইভাবেই যদি বিমানের লোকজন সেভাবে দেখেন যে আমাকে মুনাফা করতে হবে, দিস ইজ দ্য বিজনেস আই হ্যাভ টু রান, তাহলে কিন্তু তারাই তাদের স্ব উদ্যোগে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। আর যদি মনে করি আমরা যে না, এটা ওই সেই পুরোনো জায়গায় থাকে যে সরকার কামাল দরিয়া মেধাল, এটা নিয়ে আমাদের মাথা কামানোর কিছু নাই, তাহলে আর এটার উন্নতি হবে না। ফলে বিমানের যে আমরা যেটাকে বলি যে একটা কর্পোরেট দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিমান কাজ করে, তাহলে এই প্রবলেম সলভ করাটা খুব বেশি। আমরা আমাদের অবস্থান থেকে যেটা আমরা বলি, এখন আমি খুব চ্যালেঞ্জ দিয়ে আমরা বলি যে আমরা গার্মেন্টস সেক্টরকে এখন যেই জায়গায় এই 2 বছরে যেই জায়গায় নিয়ে আসছি, আমরা ওয়ার্ল্ডের যে কোনো দেশকে আমরা কমপ্লায়েন্স বলেন, ফায়ার সেফটি বলেন, সব ইস্যুতে আমরা এখন চ্যালেঞ্জ দিতে পারি। আমি তো আমাদের যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলি এই গার্মেন্টস সেক্টর এক্সপোর্টে আছে, সবগুলি দেশের ইন্ডাস্ট্রি কিন্তু আমরা ভিজিট করেছি। রিসেন্টলি কিন্তু আমরা কম্বোডিয়াতে একটা ফ্যাক্টরি, তাদের যে বেস্ট ফ্যাক্টরি, সেটাকে আমাদেরকে নিয়ে গিয়েছিল, আইএলও ভিজিট করেছে। সেখানে যেটা আমরা দেখেছি যে তাদের বেস্ট ফ্যাক্টরির যে নমুনা আমাদের মিডিয়াম ক্যাটাগরি ফ্যাক্টরি আসছে অনেক 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 উন্নত মানের।
তো এই জায়গাগুলিতে কিন্তু আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, এবং অ্যাপারেল সেক্টর বাংলাদেশের অত্যন্ত একটা ভালো অবস্থানে, বাইরেও এখন খুব স্যাটিসফাইড আমাদের এই বিষয়গুলোর উপর। আমাদের সময় শেষ হয়ে গেছে, কিছু যদি আমি জাস্ট দুটি পয়েন্ট অ্যাড করতে চাই। আমার সাজেশন হলো একটা হলো আমরা কিন্তু যে দায়িত্বপ্রাপ্ত এই হ্যান্ডেলিং কিন্তু বিমান করে, তো বিমানের ম্যানেজমেন্ট কিন্তু আমরা গত বিগত দিন থেকে দেখে আসছি খুব হেলোমেলো, অর্থাৎ এমডি সঠিক মতো নাই, বিদেশি এমডি আসেন কয়েকদিন পরে চলে যান, এবং বিমানের যে পরিচালনা পর্ষদ আছে সেটাও কিন্তু প্রশ্ন উঠছে অনেক, সেই পরিচালনা পর্ষদের দক্ষতা নিয়ে, তাদের মানে স্বচ্ছতা নিয়ে বহু ধরনের প্রশ্ন আসছে। সুতরাং এই বিমান যেহেতু এটাকে যদি এইভাবে টোটালি অর্গানাইজড এবং ইফেক্টিভ একটা প্রতিষ্ঠান না করা যায় তাহলে কিন্তু এটি সমাধান হবে না। সেই কারণে আমাদের সাজেশন থাকবে এটা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে না, আগামীতে কিন্তু আরো বড় রিকোয়ারমেন্ট আসবে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আরো বড় আকারে করতে হবে। সুতরাং এয়ারপোর্ট অথরিটি স্বয়ং সম্পূর্ণ একটা অথরিটি করা হোক ইমিডিয়েট বেসিসে, এবং যদি লং টার্ম লাগে লং টার্ম করে স্টেপ করা হোক, যাতে সমস্ত এজেন্সি সেই অথরিটি আন্ডারে কাজ করে, এবং সেখানে অন্য কোনো তাদের নিজস্ব এমপ্লয়িজ হবে, এবং তাদের যে সিকিউরিটি সিস্টেম, সেই ম্যান পাওয়ারের সিকিউরিটি সিস্টেম সেটা যেন ইফেক্টিভলি কার্যকর করার একটা ব্যবস্থা সেখানে ইনপ্লেস করা হয় সেই অথরিটির ভিতরে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, যদি একটা বলি সেটা হলো যে সর্বশেষ যেটা আমরা হয়তো বলেছি কিন্তু পুরোপুরি আসেনি, সেটা হলো যে এই বেসরকারি বিমান কর্তৃপক্ষ যেটা এবং বাংলাদেশ বিমান, এই দুটোর মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি একটা সম্পর্কের টানাপোড়েন থাকে। এই জায়গাটা সমন্বয়ের ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এই সমস্যা দূর হয়ে গেল, ফলে সেটাকে একটা মধ্যমেয়াদী পরিকল্পনার ভিতরে রাখার জন্য আমার মনে হয় যে একটা সুপারিশ আমাদের থাকবে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় দৈবিক প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্বাধীন বাংলা হাসপাতালে প্রচুর ক্ষতিসাধিত হয়। সেবাহী বিপুল বিক্রমে অসম সাহসিকতার সাথে শত্রু সৈনিকের ইচ্ছাপাতিক থেকে রেডিও মুক্তিযুদ্ধের সহযোদ্ধা। Thank you.
আমরা বাপ দাদার আমল থেকে এই কাজ আমরা করি আই আমরা এই কাজের উপরেই আমরা এই পরিবার চলে ইনকাম দিয়ে আমরা পরিবার চলে একটা ছেলে লেখাপড়া করাইছি এই এসএসসি পরীক্ষা দিত এখন বাসর দামও আমরা বেশি পোষায় না আমরা কোনো মধ্যে পেতে পারতে চললাম খুব টানাটানি করে চলাফেরা সুখেই দাম ভাবলাম না এখন আপনারা এত সুযোগ টাকা বলি আপনারা দিচ্ছেন রূপা ভাবির পাশে গিয়েছিলাম ভাবি ডাইনিং এর জন্য নতুন চেয়ার কিনেছে ডিজাইন যেমন স্মার্ট বসেও আরাম ফোম নাকি পলিউরিথেন অধিক ব্যবহারেও চেপে যায় না। হ্যাঁ পলিউরিথেন আমরা কিন্তু ওই চেয়ার কিনবো দাম নিশ্চয়ই অনেক। রূপা ভাবি কিনবে দাম দিয়ে মাথা খারাপ তো আরএসএল ইজি চেয়ার দাম তোমার বাজেটের চেয়েও কম। আরএসএল ইজি চেয়ার তৈরি হয় পলিউরেথিন ফোম দিয়ে যা অধিক ব্যবহারেও চেপে যায় না। আরএসএল ইজি চেয়ার কোয়ালিটিতে হিট স্মার্টনেসে ফিট। সুগার ফিরা খেলো তোলা পারবে ছাড়া হয় কি সরিষার তেল ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি সেটা হলো অন্য কিছু হতে পারে সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল দেশি ঝাঁজ দেশি স্বাদ। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমার এখন সময় দরকার তাই আগামী 5 বছর আবার সন্তান নেওয়া নো ওয়ে তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। কোটি মানুষের চাহিদা স্বাস্থ্যসম্মত স্টোরেজের সমাধান দিতে আরএফএল পরিবারে যুক্ত হলো বাংলাদেশের সবচেয়ে বড় বালতি 30 থেকে 100 লিটার পর্যন্ত। আরএফএল গ্রাম বাকেট শতভাগ নিরাপদ সবচেয়ে বড়। সন্তানের নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমি সবসময় সচেতন। আমাদের দুজনেরই সুস্বাস্থ্যের জন্য আমার চাই দীর্ঘ বিরতি তাই জন্ম বিরতিকরণে আমি নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি সেটা হলো অন্য কিছু হতে পারে সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল দেশি ঝাঁজ দেশি স্বাদ। আমাদের সংসার ছোট্ট সোনা নিয়ে ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা কিন্তু এখনই নয় তাই আমি বেছে নিয়েছি এসএমসি আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। খুব টায়ার্ড তুমি না? আমিও তোমার জন্য না খেয়ে বসে আছি। আজকেও দেরি তোমাকে নিয়ে আর পাই না প্রতিদিন রাতে আর ভালো লাগে না। টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিও আমি ঘুমোতে গেলাম। আর বলিস না তোর বাবা দিন দিন একটু হোল্ড কর। এতক্ষণে এলে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো খাবার রেডি হলে দেখো। হ্যাঁ মনে সময়ের সাথে সাথে রং পাল্টায় সবকিছু শুধু পাল্টায় না রিগেল স্টিল আলমারি। এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙিন। রিগেল স্টিল আলমারি যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল।
বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তে সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ার আই সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ সহায়তা ছাড়া এত বড় অঙ্কের অর্থের লেনদেন অসম্ভব বলছেন বিশ্লেষকরা। এত বড় একটা ব্যাংকের এত বড় একটা টাকা সরে গেল, সেটা শুধুমাত্র একটা জায়গায় হ্যাকিং করে শুধু সরিয়ে ফেলবে এত সহজ ব্যবস্থা থাকার কথা নয়। যদি থেকে থাকে তাহলে ডেফিনেটলি এখানে সিস্টেম ফ্ল আছে। এটা যদি বিচ্যুতি ঘটে, এক দুবার বিচ্যুতি আমাদের ঘটতেই পারে একটা বিকাশমান অর্থনীতি, কিন্তু বারবার যদি বিচ্যুতি ঘটে এটার বিরাট অনাস্থা সৃষ্টি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজিম। ব্ল্যাকমল ইউট্রাস এবং আমন্ড প্রোটিনযুক্ত ন্যাচারালি ব্ল্যাক হেয়ার। এবার শীর্ষ সংবাদ। কার্গো বিমান চলাচলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ইউরোপের সবজি বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে জানালেন মন্ত্রী। বকেয়া চাওয়ায় রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের গুলিতে কেবল অপারেটর আহত। অভিযুক্ত বংশাল থানার এএসআই শামীম আটক, মামলা দায়ের। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হবে 14 মার্চ। রায় ঘোষণা 2-3 মাসের মধ্যে। স্বাধীনতা দিবসে উদ্বোধন হচ্ছে আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের একটি অংশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিচের রাস্তা মেরামত নিয়ে শঙ্কায় নাগরিকরা। এবং বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পণ্ড বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি 2 দলের, আসর থেকে বিদায় আইরিশদের। সাইবার হামলা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি বেশি হাতিয়ে নেওয়ার ঘটনা তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ার আই। দেশের প্রযুক্তিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলেই হ্যাকিং এর মাধ্যমে রিজার্ভের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ সহায়তা ছাড়া এত বড় অঙ্কের অর্থের লেনদেন অসম্ভব ছিল বলেও মনে করেন তারা। আর্থিক খাতের উন্নয়নের পাশাপাশি গ্রাহকদের আস্থা ধরে রাখতে এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান অর্থনীতিবিদরা। জুবার ফয়সালের রিপোর্ট। বিশ্বে এযাবৎকালের সবচেয়ে বড় বড় সাইবার অপরাধের ঘটনাগুলোর বেশ কয়েকটির তদন্ত করেছে সিলিকন ভ্যালির কোম্পানি ফায়ার আই। সেই কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তে সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক ওয়ার্ল্ড ইনফরমেটিক্স। 2012 সালে চট্টগ্রামে এক গ্রাহকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে লোপাট হয় 1,32,000 টাকা। দেশের আর্থিক খাতের ইতিহাসে অনলাইন ঘটনাও সেটাই ছিল প্রথম। এরপর 2014 সালে ব্র্যাক ব্যাংকের 30 থেকে 35টি অ্যাকাউন্ট থেকে একইভাবে সরানো হয় বিপুল পরিমাণ টাকা। কয়েক বছর বিরতির পর 2016 শুরুতেই ব্যাংকিং খাতে আবার হানা দেয় সাইবার অপরাধীরা। এবার ঘটে এটিএম কার্ড ক্লোনিং আর পজ মেশিন ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা। তবে সবকিছুকে ছাপিয়ে যায় মধ্য জানুয়ারিতে ঘটে যাওয়া দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার অপরাধের ঘটনা। হ্যাকাররা এবার হাতিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রায় 800 কোটি টাকা, যা সংরক্ষিত ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর্থিক খাতের জন্য নিয়ে আসতে পারে অশুভ বার্তা। আমি জানতে চাই আমার টাকা সেফ, এটা আমার অধিকার, তথ্য অধিকারের মতো। দ্বিতীয় হচ্ছে আমাকে যারা নিয়ন্ত্রক সংস্থা তারা ভালো লোকদের হাতে আছে, তাই না? তারা অনেক দূরদর্শী, মানুষকে দেখতে চায়। এটা যদি বিচ্যুতি ঘটে, 1-2বার বিচ্যুতি আমাদের ঘটতেই পারে একটা বিকাশমান অর্থনীতি, কিন্তু বারবার যদি বিচ্যুতি ঘটে এটার বিরাট অনাস্থা সৃষ্টি হবে। তবে বাংলাদেশ ব্যাংক এখনো আন্তর্জাতিক কোনো সংস্থাকে তদন্তে আহ্বান না করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রযুক্তিবিদরা। ব্যাংকিং ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটলো তাতে নিঃসন্দেহে প্রমাণ করে যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখানে আছে তাতে মারাত্মক রকমের গলদ আছে। এত বড় একটা ব্যাংকের এত বড় একটা ফিনান্সিয়াল টাকা সরে গেল, সেটা শুধুমাত্র একটা জায়গায় হ্যাকিং করে শুধু সরিয়ে ফেলবে এত সহজ ব্যবস্থা থাকার কথা নয়। যদি থেকে থাকে তাহলে ডেফিনেটলি এখানে সিস্টেম ফ্ল আছে। পাশাপাশি এ ধরনের ঘটনা এড়াতে নতুন প্রযুক্তির সংযোজন ছাড়াও হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ তাদের। সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপের পর গোটা ইউরোপের সবজি বাজার হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমনকি বিদেশি ক্রেতাদের কাছে থেকে পণ্যের পাওনা টাকা আদায় নিয়েও দুশ্চিন্তা রয়েছেন তারা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্দেশনা অনুসারে নিরাপত্তার ঘাটতি দূর করা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শরীফ। বর্তমানে যুক্তরাজ্য সহ বিশ্বের 30টি দেশের সুপারমার্কেটে বাংলাদেশি শাকসবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে, যার পুরোটাই পাঠানো হয় কার্গো বিমানে। এ অবস্থায় 40% সবজির ক্রেতা যুক্তরাজ্য হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সরাসরি কার্গো পরিবহন স্থগিত করায় বিপাকে রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে রপ্তানি বন্ধ থাকলে সে দেশে বিনিয়োগ আটকে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে কৃষক। কন্টিনিউ করলে আমরা তো ইউকের মার্কেট টোটালি আমরা হারাবো।